আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এম কে জামান, জ্ঞান বিকাশ এবং জ্ঞান বন্ধু পাবলিকেশন কর্তৃক প্রকাশিত ইজি প্লাস হ্যান্ডবুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকের টিটেলের বিষয় রিলিভেন্ট কস্ট ফর ডিসিশন মেকিং, সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রাসঙ্গিক খরচ। এটি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এদের অঙ্কগুলি সহজ উপায়ে শেখানোর উদ্দেশ্যে ইজি প্লাস হ্যান্ডবুকটিতে আমি সিলেবাস অনুযায়ী মাত্র 7টি ফরম্যাটে ভাগ করে দিয়েছি। একজন শিক্ষার্থী যদি এই 7টি ফরম্যাট থেকে মাত্র 7টি অঙ্ক ভালোভাবে আয়ত্ত করতে পারেন, তাহলে আশা করি ইনশাল্লাহ এ অধ্যায়ের কোনো অঙ্ক আর জটিল থাকবে না। শিক্ষার্থীগণ, ডিসিশন মেকিং, সিদ্ধান্ত নেওয়া একজন ম্যানেজারের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাই একজন ম্যানেজারের চতুর্মুখে সিদ্ধান্ত নিতে হতে পারে। সেই দৃষ্টিকোণ থেকে আমি অঙ্ককে 7 ভাগে ভাগ করেছি। যেমন ফরম্যাট নাম্বার 1, মেক অর বাই। ফরম্যাট নাম্বার 2, আউটসাইড অর্ডার। ফরম্যাট নাম্বার 3, রিপ্লেসমেন্ট ইকুইপমেন্ট। ফরম্যাট নাম্বার 4, প্রফিট প্ল্যানিং। ফরম্যাট নাম্বার 5, শিফট। ফরম্যাট নাম্বার 6, অল্টারনেটিভ। এবং ফরম্যাট নাম্বার 7, কন্ট্রিবিউশন মার্জিন। শিক্ষার্থীগণ, এবার আসি আমরা গাণিতিক সমস্যা দেখি ফরম্যাটটা অনুযায়ী। প্রথম 1 নম্বর ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো দেখে আসি। এটি খুব গুরুত্বপূর্ণ একটি ফরম্যাট। এই ফরম্যাট থেকে বোর্ড পরীক্ষায় অনেকবার প্রশ্ন দেওয়া হয়েছে। যেমন প্রবলেম নম্বর 1, এটি 2012 সালে এসেছে। নাম্বার 2, এটি 2015 সালে এসেছে। নাম্বার 3, এটি 2014 সালে দেওয়া হয়েছে। এবং নাম্বার 4, এটি 2002 সালে পরীক্ষায় এসেছে। নাম্বার 5, এটি 2010 সালে বোর্ড পরীক্ষায় এসেছে। শিক্ষার্থীগণ, এই ফরম্যাট থেকে আমরা যে কোনো একটি অঙ্ক ভালোভাবে শিখে নিই, তাহলে আশা করি ইনশাল্লাহ বাকিগুলো আপনারা নিজেরাই পারবেন। প্রথমে 1 নম্বর ফরম্যাট, 1 নম্বর প্রবলেম, এটি বলা হয়েছে নাজমা কোম্পানি ম্যানুফ্যাকচার্স 30,000 পার্টস অফ এ স্পেশালাইজ প্রোডাক্ট। নাজমা কোম্পানি প্রতি বছর 30,000 পণ্য উৎপাদন করেন। অ্যাট দিস লেভেল অফ অ্যাক্টিভিটি দ্য কস্ট পার পার্টস ইজ অ্যাজ ফলো। নিচে দেওয়া হলো প্রোডাকশন কস্ট, ডাইরেক্ট ম্যাটেরিয়াল পার ইউনিট 20 টাকা, ডাইরেক্ট লেবার পার ইউনিট 11 টাকা, ভেরিয়েবল ওভারহেড পার ইউনিট 9 টাকা এবং ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট 10 টাকা, টোটাল কস্ট পার ইউনিট 50 টাকা। অর্থাৎ প্রোডাকশন করতে ইউনিট প্রতি ব্যয় হয় 50 টাকা। নিচে বলা হচ্ছে অ্যান আউটসাইড সাপ্লায়ার হ্যাজ অফার্ড টু সেল 30,000 পার্টস ইচ ইয়ার টু নাজমা কোম্পানি ফর টাকা 43 পার ইউনিট। বাইরের থেকে একজন সাপ্লায়ার তিনি নাজমা কোম্পানিকে অফার দিয়েছে যে প্রতি বছর 30,000 ইউনিট সাপ্লাই দিবেন এবং ইউনিট প্রতি মূল্য হচ্ছে মাত্র 43 টাকা। শিক্ষার্থীগণ, নাজমা কোম্পানি যদি এই অফারটি গ্রহণ করে, অর্থাৎ বাইরের থেকে ক্রয় করে, তাহলে ইউনিট প্রতি ব্যয় হবে মাত্র 43 টাকা। 43 টাকা ক্রয় করতে পারবে। আর যদি উৎপাদন করে তাহলে ইউনিট প্রতি ব্যয় হবে 50 টাকা। এখানে ক্রয় করবে নাকি উৎপাদন করবে, এটি কোম্পানির সিদ্ধান্ত নিতে হবে, আর সেটি আমাদের সিদ্ধান্ত দিতে হবে অঙ্কের মাধ্যমে। শিক্ষার্থীগণ, পরবর্তী সেন্টেন্সগুলো বলা হচ্ছে ইফ নাজমা কোম্পানি অ্যাকসেপ্ট দিস অফার, যদি এই অফারটি নাজমা কোম্পানি গ্রহণ করে, দ্য রিয়েলাইজ ফ্যাসিলিটি ফ্রম ম্যানুফ্যাকচার প্রসেসিং কুড বি রেন্টেড টু অ্যানাদার কোম্পানি অ্যাট অ্যান অ্যানুয়াল রেন্টাল অফ টাকা 48,000 অ্যান্ড প্রেজেন্ট ফিক্সড ওভারহেড উইল রিডিউস বাই 2,07,000 টাকা। সেন্টেন্সটি বলা হলো যে কোম্পানি, যদি নাজমা কোম্পানি এই অফারটি গ্রহণ করে, তাহলে তার যে ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি প্রসেসে আছে, অর্থাৎ কারখানা, এই কারখানাটি অন্য কোম্পানির কাছে, অ্যানাদার কোম্পানি মানে অন্য কোম্পানির কাছে ভাড়া দিতে পারবে। প্রতি বছর সেখান থেকে ভাড়া আসবে 48,000 টাকা। অর্থাৎ এই ভাড়াটি অপরচুনিটি কস্ট, সুযোগ ব্যয়, অর্থাৎ কোম্পানির এই 48,000 টাকা প্রতি বছর সেভ হবে। পাশাপাশি বলা হচ্ছে প্রেজেন্ট ফিক্সড কস্ট রিডিউস বাই টাকা 2,07,000। অর্থাৎ বর্তমানে তাদের ফিক্সড কস্ট হচ্ছে 10 টাকা পার ইউনিট, অর্থাৎ 30,000 গুণন 10 টাকা গুণ করলে হয় 3 লাখ টাকা। এই ফিক্সড কস্ট 3 লাখ টাকার জায়গায় এখন কমে আসবে 2,07,000 টাকা। যদি কমে যায় তাহলে প্রতি বছর কন্টিনিউ চলবে 93,000 টাকা। এটিও আমাদের ইনফরমেশনে দেওয়া হলো। এখন প্রশ্ন করা হচ্ছে রিকোয়ারমেন্ট 1, শুড দ্য পার্টস বি পারচেজ ফ্রম আউটসাইড, অর্থাৎ তার কি উচিত হবে বাইরের থেকে ক্রয় করা, আর
নাকি কন্টিনিউ টু প্রডিউস ইন দ্য ফ্যাক্টরি, নাকি ফ্যাক্টরি কন্টিনিউ চালিয়ে যাবে এবং উৎপাদন করবে। তাহলে এখানে দেখা গেল দুইটি পক্ষ, একটি হচ্ছে যে ক্রয় করবে নাকি উৎপাদন করবে, অর্থাৎ মেক অর বাই। তাহলে আমরা সিদ্ধান্ত দিতে গেলে একটি অঙ্ক করতে হবে, অঙ্কটি ছকের মাধ্যমে দেখাতে হবে। প্রথমে একটি ছক করা হলো, প্রথম পার্টিকুলার্স লেখা হয়েছে এবং মেকের একটি কলাম দেওয়া হয়েছে, বাইয়ের একটি কলাম দেওয়া হয়েছে। শিক্ষার্থীগণ, এই অঙ্কের নির্ধারিত কোনো ছক নেই, যে কোনো ছকে করা যায়, যেমন আমরা এটা করেছি। তাহলে প্রথমে লিখেছি বাই, অর্থাৎ ক্রয় যদি করা হয় 30,000 ইউনিট ক্রয় করতে গেলে 43 টাকা পার ইউনিট লাগবে, অর্থাৎ টোটাল খরচ হবে 12,90,000 টাকা। এবার মেক তৈরি করলে আমাদের ইনফরমেশন দেওয়া হয়েছে এখানে 5টি আইটেম, এই 4টি আইটেম আমাদের খরচ, এটি আমরা এখানে লিখলাম। অর্থাৎ ডাইরেক্ট ম্যাটেরিয়াল 30,000 গুণন 20 টাকা, এতে আসে 6 লাখ টাকা। লেবার 30,000 গুণন 11 টাকা, এতে আসে 3,30,000 টাকা। এবং ভেরিয়েবল ওভারহেড 30,000 গুণন 9 টাকা, এতে আসে 2,70,000 টাকা। ফিক্সড ওভারহেড 30,000 গুণন 10 টাকা, এখানে আসে 3 লাখ টাকা। শিক্ষার্থীগণ, প্রশ্নে বলা হয়েছিল যে ফিক্সড ওভারহেড সম্পূর্ণ নীল হবে না, অর্থাৎ যদি আমরা ক্রয় করি তারপরেও ফিক্সড ওভারহেড 93,000 টাকা কন্টিনিউ চলতে থাকবে। এজন্য আমাদের এখানে দেওয়া হয়েছে, এটি স্টার চিহ্ন দিয়ে নিচে ওয়ার্কিং করে আমরা বের করে নিয়েছি যে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। আবারও দেখি 10,000 ইউনিট গুণন 10 টাকা, এতে আসে 10,000 গুণন 10, 30,000 গুণন 10 টাকা, অর্থাৎ আসে 3 লাখ। এই 3 লাখ থেকে 2,07,000 বাদ দিলে থাকে 93,000 টাকা। এই 93,000 টাকা ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড আমাদের কন্টিনিউ চলবে। এবার আসি অপরচুনিটি কস্ট, অর্থাৎ রেন্টাল ফ্যাসিলিটি। যদি আমরা বাইরের থেকে ক্রয় করি, অর্থাৎ নাজমা কোম্পানি যদি বাইরে থেকে ক্রয় করে, তাহলে তার ফ্যাক্টরিটি অফ হয়ে যাবে, আর ফ্যাক্টরিটি অন্য জায়গায় অন্য কোম্পানির কাছে ভাড়া দিতে পারবে, আর সেখান থেকে অপরচুনিটি কস্ট সেভ হবে 48,000 টাকা। অর্থাৎ আমরা মেকের ভিতরে দিয়েছি 48,000 টাকা সুযোগ ব্যয়, টোটাল মিলে যোগ করলে এখানে আসে 15,48,000 টাকা, আর বাইরের ঘরে যোগ করলে আসে 13,83,000 টাকা। শিক্ষার্থীগণ, মেকে দেখা যাচ্ছে কস্ট বেশি আর বাইরের ঘরে কস্ট কম, অর্থাৎ এখানে কস্ট সেভ হয়েছে। তাহলে আমরা এটা সেভ লিখে দিতে পারি যে 15,48,000 টাকা থেকে বাদ দেওয়া হলো 13,83,000, তাতে আমাদের সেভ হয়েছে 1,65,000। যেহেতু বাইরের ঘরে কস্ট কম হয়েছে, অর্থাৎ সেভ হয়েছে কস্টিং, তাহলে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে নাজমার উচিত ক্রয় করে বিক্রি করা, অর্থাৎ উৎপাদন বন্ধ করে দেওয়া। তো আমরা কমেন্ট করতে পারি যে নাজমা কোম্পানি শুড বি পারচেজ দ্য পার্টস ফ্রম আউটসাইড বিকজ দ্য নেট ইনকাম উইল ইনক্রিজ বাই 1,65,000 টাকা, অর্থাৎ প্রতি বছরে 1,65,000 টাকা তার ইনকাম ইনক্রিজ হবে যদি সে ক্রয় করে। প্রোডাকশন করলে 1,65,000 টাকা তার প্রতি বছরে লাভ কম হবে। শিক্ষার্থীগণ, এটি হলো মেক অর বাইয়ের গাণিতিক সমস্যা। এটি অনেক সহজ একটি পদ্ধতি। পরবর্তী অঙ্কগুলি একইভাবে দেওয়া হয়েছে, যেমন 2 নম্বর প্রবলেমে বলা হয়েছে 15,000 পার্টস, এখানে 4টি আইটেম দেওয়া আছে, টোটাল কস্ট দেওয়া আছে 49 টাকা, এবং বাইরে আউটসাইড সাপ্লায়ার বলছে যে 45 টাকায় সে সাপ্লাই দিতে পারবে। একইভাবে 2 নম্বর এবং প্রবলেম নম্বর 1 একই অঙ্ক, এটি আপনারা করলে অবশ্যই পারবেন, বাড়িতে এটি প্র্যাকটিস করবেন। শিক্ষার্থীগণ, পরবর্তী আরও 5টি অঙ্ক আছে, এটি 2014 সালে এসেছে, এখানে 40,000 পার্টস দেওয়া আছে, একই রকম অঙ্ক। এবার আসি আমরা পরবর্তী দ্বিতীয় ফরম্যাটে যাই। দ্বিতীয় ফরম্যাটটি আউটসাইড অর্ডার, অর্থাৎ বাইরে থেকে অনেক সময় অর্ডার দেওয়া হয়, এটি ম্যানেজার অ্যাকসেপ্ট করবে কিনা সেটি বিবেচনা করতে হবে। তাহলে আসি, প্রথমে আমরা দেখি যে 6 নম্বর প্রবলেম। শিক্ষার্থীগণ, এই ফরম্যাটটিও অনেক গুরুত্বপূর্ণ, এই ফরম্যাট থেকে অনেকবার বোর্ড পরীক্ষায় প্রশ্ন করা হয়েছে। তো 6 নম্বর প্রবলেমটি 2006 সাল, 3 সাল এবং 12 সাল 3 বার এসেছে। নাম্বার 7 এটি 93 এবং 77 সালে এসেছে, এবং নাম্বার 8 এটি 2013 সালে আসছে। নাম্বার 9 এটি 2017 সালে আসছে। নাম্বার 10 এটি 2016 সালে এডিইউ অ্যাপিলেট অফ ঢাকা ইউনিভার্সিটি 7 কলেজ আসছে। তাহলে আমরা
2 নম্বর ফরম্যাটের একটি অঙ্ক ভালোভাবে শিখে আসি। শিক্ষার্থীগণ, আউটসাইড অর্ডার অঙ্কটি শুরু হয়েছে 6 নম্বর প্রবলেম থেকে। বলা হচ্ছে তামান্না লিমিটেড ম্যানুফ্যাকচার 4000 ইউনিট অফ এ প্রোডাক্ট ডিউরিং এ ইয়ার। কস্ট অফ দ্য প্রোডাক্ট ইজ অ্যাজ ফলো। নিচে দেওয়া হলো ডাইরেক্ট ম্যাটেরিয়াল 86,000 টাকা, টোটাল টাকা এটি, যেমন 4000 ইউনিট উৎপাদন করতে ম্যাটেরিয়াল লেগেছে 86,000 টাকা। ডাইরেক্ট লেবার 50,000 টাকা, এটিও টোটাল দেওয়া হয়েছে। ওভারহেড 45,000 টাকা, অর্থাৎ 4000 ইউনিট উৎপাদন করতে 45,000 টাকা ব্যয় হয়েছে। শিক্ষার্থীগণ, এবার প্রশ্নের নিচের অংশে বলা হলো 60% প্রোডাক্টিভ ওভারহেড আর ফিক্সড। তাহলে প্রোডাকশন ওভারহেডের 60% হলো ফিক্সড আর বাকি 40% ভেরিয়েবল। অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং এক্সপেন্সেস আর 26,000 টাকা অ্যান্ড 20,000 টাকা রেসপেক্টিভলি। অর্থাৎ পর্যায়ক্রমে খরচটি দেওয়া হলো যে অ্যাডমিন খরচ 26,000 টাকা এবং সেলিং এক্সপেন্স 20,000 টাকা। এবার বলা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস আর ইন্টারলি ফিক্স। ইন্টারলি মানে এখানে সম্পূর্ণটি, অর্থাৎ অ্যাডমিনের খরচ যে 26,000 টাকা আছে এটা পুরোটাই ফিক্সড। বাট 30% অফ সেলিং এক্সপেন্সেস আর ভেরিয়েবল। তাহলে সেলিং এক্সপেন্সেস 20,000 টাকা আছে, তার মধ্যে 30% ভেরিয়েবল আর 70% ফিক্সড। এটি ওয়ার্কিং করে নিতে হবে, ভেরিয়েবল এবং ফিক্সডকে আলাদা করে নেব আমরা। এরপরে সেন্টেন্স বলা আছে এ ফরেন কাস্টমার হ্যাজ গিভেন এ প্রপোজাল টু দ্য কোম্পানি টু বাই 1000 ইউনিট। বাইরের একজন কাস্টমার তিনি অর্ডার দিচ্ছে, প্রস্তাব রাখলো যে 1000 ইউনিট উনি একবারে কিনবে। শিক্ষার্থীগণ, বর্তমানে হোম মার্কেটে 4000 ইউনিট সাপ্লাই দেওয়া হচ্ছে, উৎপাদন করা হচ্ছে এবং বিক্রি করা হচ্ছে। অফার আসলো আরও 1000 ইউনিট বাইরের একজন কাস্টমার নিতে চাই, তাহলে টোটাল প্রোডাকশন করতে হবে 4000 এবং 4000 আর 1000 মিলে টোটাল হলো 5000 ইউনিট উৎপাদন করতে হবে। উৎপাদন যদি বাড়ানো হয় তাহলে ভেরিয়েবল কস্টগুলো বৃদ্ধি পাবে, কিন্তু ফিক্সড কস্ট বৃদ্ধি পাবে না। এবার আসি পরবর্তী সেন্টেন্সটা বলা আছে দ্য কোম্পানি সেলস দ্য প্রোডাক্ট অ্যাট 63 টাকা। বর্তমানে মার্কেটে হোম মার্কেটে বিক্রি হচ্ছে প্রতি ইউনিট 63 টাকা। বাট দ্য ফরেন বায়ার অফার দ্য টাকা 50 অ্যাজ দ্য প্রাইস অফ দ্য প্রোডাক্ট। কিন্তু ফরেন বায়ার যিনি 1000 ইউনিট নেবেন উনি মাত্র 50 টাকা পার ইউনিট দিতে চাই। এখন কোম্পানির ম্যানেজারের সিদ্ধান্ত নিতে হবে যে মাত্র 50 টাকা করে 1000 ইউনিট বিক্রি করবে কি না, অর্থাৎ 50 টাকা করে যদি বিক্রি করে তাহলে তার মুনাফা বেশি হবে কিনা। যদি মুনাফা না হয় তাহলে উনি অফারটি গ্রহণ করবেন না, অর্থাৎ অর্ডারটি রিজেক্ট করে দিবেন। আর যদি মুনাফা হয় 50 টাকা করে বিক্রি করার পরেও, তাহলে উনি অ্যাকসেপ্ট করবেন এই অফারটি। নো অ্যাডিশনাল কস্ট উড বি ইনকার্ড ফর দ্য ইনক্রিজ সেলস এক্সেপ্ট 2000 টাকা অ্যাজ এ ডেলিভারি চার্জ। বুঝছে, এই অর্ডারটি যদি গ্রহণ করা হয় তাহলে অতিরিক্ত অন্য কোনো ব্যয় হবে না, শুধুমাত্র সেলিং খরচ 2000 টাকা বৃদ্ধি পাবে। আর ভেরিয়েবল কস্টটা তো অবশ্যই বাড়বে, এখানে অ্যাডিশনাল আর অন্য কোনো ব্যয় নেই। এখন প্রশ্ন করা হলো শুড দ্য অফার অফ দ্য ফরেন কাস্টমার বি অ্যাকসেপ্টেড। তাহলে ফরেন কাস্টমারের এই প্রস্তাব কি গ্রহণ করা উচিত? এখন আমরা উচিত কিনা এটি সিদ্ধান্ত নিতে গেলে প্রথমে আমাদের একটি ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে হবে। যে ইনকাম স্টেটমেন্টের ভিতরে দুইটি টাকার কলাম থাকবে, একটি থাকবে 4000 লেভেল এবং আরেকটি থাকবে 5000 লেভেল, আর ইনক্রিজ হবে 1000 ইউনিট। এটি আমরা ছকের মাধ্যমে তৈরি করে তারপরে সিদ্ধান্ত দেব। শিক্ষার্থীগণ, তাহলে আসি, প্রথমে আমরা একটি ছক তৈরি করি। ছকে পার্টিকুলার এবং বিফোর অ্যাকসেপ্ট অর্ডার যেখানে 4000 ইউনিট, আর আফটার অ্যাকসেপ্ট অর্ডার যেখানে 5000 ইউনিট, আর ইনক্রিজ হলো দুইটা ডিফারেন্স, এটি হলো ডিফারেন্স 1000 ইউনিটের আরেকটি কলাম। তাহলে মোট হলো এই 4টি কলাম। শিক্ষার্থীগণ, যেহেতু ভেরিয়েবল কস্ট পার ইউনিটের কোনো ইউনিট প্রতি ব্যয় দেওয়া নেই, তাহলে ছকের নিচে আমাদের প্রথমে ওয়ার্কিং করে নিতে হবে। ওয়ার্কিং নাম্বার 1, প্রথমে আমরা লিখলাম ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট, যেখানে ছিল 4000 ইউনিট উৎপাদন করতে 86,000 টাকা ব্যয় হয়েছে, তাহলে 86,000 টাকা ভাগ 4000 ইউনিট 21 টাকা 50 পয়সা। দ্বিতীয় ওয়ার্কিং করা হয়েছে ডাইরেক্ট লেবার কস্ট পার ইউনিট। লেবার কস্ট ছিল 50,000 টাকা ভাগ 4000 ইউনিট, এতে আসলো 12 টাকা 50 পয়সা। এবার আসি প্রোডাকশন ওভারহেড 45,000 টাকা। প্রশ্নে বলা হয়েছিল এই 45,000 টাকার মধ্যে 60% ফিক্সড আর 40% ভেরিয়েবল।
তাহলে 60% ফিক্সড আছে 35,000 গুণন 60% 27,000 টাকা, এটি জেনুইন ফিক্সড। এরপরে বলছে 40% ভেরিয়েবল, 35,000 উপরে 40% গুণ করলে আসে 18,000 টাকা। 18,000 টাকা ভাগ 4,000 ইউনিট, তাহলে ইউনিট প্রতি ব্যয় আসে 4 টাকা 50 পয়সা। শিক্ষার্থীগণ, ভেরিয়েবল কস্ট সর্বদাই ইউনিট প্রতি বের করতে হয়, অর্থাৎ পার ইউনিটে রূপান্তর করে নিতে হয়। এরপর আসি 4 নম্বর ওয়ার্কিং। সেলিং এক্সপেন্স, এটি 20,000 টাকা। এর মধ্যে বলা আছে 70% ফিক্সড আর 30% ভেরিয়েবল। 20,000 70% করলে আসে 14,000 টাকা, এটি ফিক্সড। আর 30% করলে বের হয় 6,000 টাকা। এই 6,000কে ভাগ করতে হবে টোটাল প্রোডাকশন ইউনিট 4,000 দিয়ে, তাহলে ভাগ করলে আসে 1 টাকা 50 পয়সা পার ইউনিট। এটি হলো সেলিং এক্সপেন্সেস পার ইউনিট 1 টাকা 50 পয়সা। এবার আসি অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস ইন্টারলি ফিক্সড, পুরোটাই ফিক্স ছিল, 26,000 টাকা বলা হয়েছিল। শিক্ষার্থীগণ, এবার আমরা ছকের মধ্যে আসি। এখানে প্রথমে লেখা হয়েছে প্রোডাকশন ইউনিট 4,000, 5,000 এবং 1,000, অর্থাৎ 4 থেকে 1,000 ইনক্রিজ হয়েছে 5,000, ডিফারেন্সের ঘরে দেওয়া হলো। ভেরিয়েবল ওভারহেড লেখা হয়েছে ডাইরেক্ট ম্যাটেরিয়াল আমরা ওয়ার্কিং থেকে পেয়েছি প্রতি ইউনিটে 21 টাকা 50 পয়সা। তাহলে 21 টাকা 50 পয়সা দ্বারা 4,000কে গুণ করলে আসে 86,000, 5,000কে গুণ করলে আসে 1,07,500 এবং 1,000-এর সাথে 21 টাকা 50 পয়সা গুণ করলে আসে 21,500 টাকা। সেমভাবে ডাইরেক্ট লেবার কস্ট 12 টাকা 50 পয়সার সাথে 4,000 গুণ করলে 50,000 টাকা আসে, আর 5,000 ইউনিট গুণ করলে আসে 62,500 এবং 1,000 গুণ করলে আসে 12,500। প্রোডাকশন ওভারহেড ওয়ার্কিং আমরা পেয়েছি 4 টাকা 50 পয়সা পার ইউনিট, এটি গুণ করলে 4,000-এর সাথে গুণ করলাম 18,000 টাকা বের হয়েছে, এবং 5,000-এর সাথে গুণ করেছি 22,500 টাকা বের হয়েছে, 1,000-এর সাথে গুণ করে হয়েছে 4,500 টাকা। সেমভাবে সেলিং ওভারহেডের ভেরিয়েবল অংশটা ছিল 1 টাকা 50 পয়সা, ওয়ার্কিংয়ে আমরা দেখেছি। তো 1 টাকা 50 পয়সার সাথে 4,000 গুণ করলে আসে 6,000 টাকা, 5,000-এর সাথে 1 টাকা 50 গুণ করলে আসে 7,500 টাকা, এবং 1,000-এর সাথে 1 টাকা 50 পয়সা গুণ করলে আসে 1,500 টাকা। ভেরিয়েবল কস্টগুলি যোগ করা হলো 3টি কলামে। এদিকে আসলো 1,60,000, 2 লক্ষ এবং 40,000 টাকা। এবার আসি ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট প্রশ্নে বলা হয়েছিল প্রোডাকশন ওভারহেড ইন্টারলি ফিক্সড 27,000 টাকা, এটি প্রোডাকশন ওভারহেডেড 27,000 টাকা ফিক্সড। এবার অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস 26,000 টাকা ফিক্সড বলা হয়েছিল। সেলিং এক্সপেন্স 14,000 টাকা আমরা ওয়ার্কিংয়ে পেয়েছি, লাস্ট ওয়ার্কিংয়ে এখানে ফিক্সড পেয়েছি 70%, 14,000 টাকা। এই 14,000 টাকা এখানে দেখানো হলো। প্রশ্নের ভিতর বলা হয়েছিল সেলিং এক্সপেন্স যদি বাইরের অর্ডারটি গ্রহণ করা হয় তাহলে এখানে 2,000 টাকা বৃদ্ধি পাবে। তাহলে সেলিং এক্সপেন্স ফিক্সড, এখানে আরও 2,000 টাকা বৃদ্ধি পেয়ে হয়ে গেল 16,000 টাকা। তাহলে 14,000 আর 16,000 ডিফারেন্স হলো 2,000। শিক্ষার্থীগণ, তাহলে আমরা ফিক্সড কস্ট এবার যোগ করি, এটি 67,000 আর এটি হলো 69,000 আর ডিফারেন্স হলো 2,000। এবার আসি টোটাল কস্ট, অর্থাৎ ভেরিয়েবল কস্ট 1,60,000 আর ফিক্সড কস্ট 67 মিলে হলো 2,27,000। 5,000 লেভেলে ভেরিয়েবল কস্ট হয়েছে 2 লক্ষ এবং ফিক্সড কস্ট হয়েছে 2,69,000, আর 69,000 যোগ করে হলো 2,69,000। এবার আসি 40,000 আর 2,000 যোগ করে হয়েছে 42,000 টাকা ডিফারেন্সের ঘরে। শিক্ষার্থীগণ, এবার আসি আমরা ইনকাম দেখাই, অর্থাৎ সেলস। সেলস দেখাবো প্রথমে। সেলস হলো 4,000 ইউনিট 63 টাকা করে প্রশ্নে বলা আছে। তাহলে 4,000 গুণন 63, এতে আসে 2,52,000 টাকা। আর আউটসাইড যে অর্ডারটা ছিল ফরেন অর্ডার, সেখানে 1,000 গুণন 50 টাকা। তাহলে আমরা লাস্ট কলামে 50,000 টাকা দেখলাম, এখানে 1,000 গুণন 50, তাহলে 50,000 টাকা। অর্থাৎ 1,000-এর দাম 50,000 আর 4,000-এর দাম হলো 2,52,000। এই দুইটি যোগ করে হলো 2,52,000-এর সাথে 50,000 যোগ করে পেয়েছি আমরা 3,02,000 টাকা। শিক্ষার্থীগণ, কোনো রেট দ্বারা 5,000 ইউনিটকে গুণ করা যাবে না, কারণ 5,000 ইউনিটের স্পেসিফিক কোনো রেট নাই। 4,000-এর রেট আছে 63 টাকা আর 1,000-এর রেট আছে 50 টাকা, তাই দুইটি যোগ করে হয়েছে 3,02,000 টাকা। এবার আসি প্রফিট। সেল থেকে
টোটাল কস্ট মাইনাস করলে প্রফিট পাওয়া যায়। অর্থাৎ সেল হচ্ছে 2,52,000 আর কস্ট হচ্ছে 2,27,000, বিয়োগ করলে পাওয়া যাবে 25,000 টাকা লাভ। এজন্য লেখা হয়েছে ইনকাম ডি মাইনাস সি, অর্থাৎ টোটাল কস্ট ছিল সি আর সেল ছিল ডি। ডি থেকে সি মাইনাস করা, অর্থাৎ সেল থেকে কস্ট মাইনাস করলে প্রফিট পাওয়া গেল প্রথম কলামে 25,000 টাকা। যখন 5,000 উৎপাদন হয়েছে তখন সেল হয়েছে 3,02,000 আর কস্ট ছিল 2,69,000, বিয়োগ করে পেয়েছি আমরা 33,000 টাকা। লাস্ট 1,000 কলামে আমরা দেখেছি বিক্রয় 50,000, কস্ট হলো 42,000, বিয়োগ করে পেয়েছি 8,000 টাকা মুনাফা। অর্থাৎ যদি আমরা 1,000-এর অফার গ্রহণ করি তাহলেও আমাদের মুনাফা 8,000 টাকা বৃদ্ধি পাবে। অর্থাৎ 4,000 ইউনিট উৎপাদন করলে 25,000 টাকা লাভ হয়, 5,000 উৎপাদন করলে 33,000 টাকা লাভ হয়। তাহলে ডিফারেন্স কত? 8,000 টাকা। এই 8,000 টাকা যেহেতু মুনাফা হয়েছে, সুতরাং এই অফারটি অ্যাকসেপ্টেবল, এটি গ্রহণ করা উচিত। আর যদি লস হতো বা লাভ না হয়ে লাভ 0 হতো তাহলে আমরা অ্যাকসেপ্ট করতাম না। আমরা সিদ্ধান্ত দিয়েছি above statement shows that will income increase by টাকা 8,000, so the foreign offer should be accepted। শিক্ষার্থীগণ, আমরা 2 নম্বর ফরম্যাটের একটি অঙ্ক খুব সুন্দরভাবে আমরা শিখে নিলাম। পরবর্তী অঙ্কগুলি আপনারা বাড়িতে প্র্যাকটিস করবেন। প্রত্যেকটি অঙ্ক আউটসাইড অর্ডার একই রকমভাবে দেওয়া আছে। ইজি প্লাস হ্যান্ডবুকটিতে এই ফরম্যাটে যতগুলো বোর্ডে বিভিন্ন জায়গায় আসছে সবগুলো আমি এক জায়গায় সাজিয়ে দিয়েছি, আপনাদের বুঝতে অনেক সহজ হবে। আজকের ক্লাস আমরা এখানে শেষ করতে পারি। পরবর্তী ক্লাসে আমরা 3 নম্বর ফরম্যাটটি করব। পরবর্তী ক্লাস দেখার জন্য আপনাদের আহ্বান রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।